আজকে যদি জাইমা রহমান আমার অপোজিশনে, আজকে যদি জাইমা রহমানকে নিয়ে একটা কার্টুন দেখলে আমার মনে হয় দিছে ভালোই হয়েছে, তাহলেই শেষ, আমি হেরে গেলাম। আজকে যদি বিএনপির কারোর আমার একটা ভিডিও দেখলে মনে হয় ভালো হয়েছে, খুব না পটপট করে একদম উচিত মতো দিছে, তাহলে আমি হেরে যাচ্ছি। আমরা সমস্যাকে সমস্যা হিসেবে দেখতে হবে এবং ওইটা আদার সাইড, বেড়ার এই সাইডে আমরা সবাই এই জায়গায় যতদিন না দাঁড়াতে পারবো ততদিন আমি সমাধান পাবো না। আমার যেই কর্মী আমাকে এসে বলবে যে আজকে তো দিয়েছি একটা মিম বানায় দেখেন, তা আমি এখানে একটা গিয়ে একটা হাহা দিলাম, সে মনে করবে যে তাইলে এটা জায়েজ, অপরপক্ষকে করা এটা ঠিক, তাই না? আমি যেন তার কানের উপর দুইটা দিয়ে বলতে পারি যে বন্ধ করো, ওইটাও একটা মানুষের ইজ্জত। এবং পার্সোনালি দলীয়গতভাবে কেউ অন্তত আমাকে এই জায়গায় ব্লেম করতে পারবেন না ইনশাআল্লাহ। আমি জাইমা রহমানের সাথে যখন ঘটনাগুলো ঘটেছে আমি লিখেছি, এবং এটা আজকে থেকে না, 5 অগস্ট যখন মেয়েদের পার্সোনাল কাপড়গুলো নিয়ে রাস্তায় দেখানো হচ্ছিল, মানুষ ফুর্তি করেছিল, আমি সেটার বিরুদ্ধে কথা বলেছি। আমি একটা রেজিমকে অপোজ করতে পারি, কিন্তু একটা মানুষের মানবিক সম্মান আমার কাছে সব সময় ইম্পর্টেন্ট। এটা আপনাকে মাথায় রাখতে হবে, এখানে একমত হইতেই হবে। এটা হচ্ছে সমাধানের প্রথম ধাপ। দ্বিতীয়টা হচ্ছে আইন আছে, এখানে আমরা অনেকগুলো কথা শুনেছি, আইনের বাস্তবায়ন লাগবে, এটাও আমরা শুনেছি। কিন্তু ভাই আমি বলবো, আমাদের মেয়েদেরকে বলবো যে চামড়াটা একটু মোটা করতে হবে। ডাব গাছে কেউ ঢিল দিয়ে ডাব পারতে পারে না, সাহসও করে না। কেন? কারণ ওটা টু হাই টু রিচ, ওইখানে যেতে হবে। এত পাত্তা দিয়েন না। কেউ কথা বললে আমি যখন কান্না করি তো সে তো খুশি যে সে আমাকে আঘাত করে, অনেক মজা লাগবে তার। এই জায়গাটায় তাকে যেতে দেবেন না। তার মানে কি রিয়াকশন দেখাবেন না? দেখাবেন, উল্টা দুইটা বলবেন, আপনি যেই দলেরই হন। তৃতীয়ত হচ্ছে যে, এবং এটাই শেষ কথা, সেটা হচ্ছে দেখেন আজকের এই গ্যাদারিংটাকে দেখেন, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে সীমা আছে, এখানে একটু আগে সাবিকুন ছিল, 2 এক্সট্রিমের পোশাক পরা, তাই না? এটাই বাংলাদেশ। আপনার মানতে কষ্ট হইতে পারে, কিন্তু এটাই বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশকে একদম সবার জন্য প্রগতিশীল বানায় ফেলেন, তাও আমি থাকবো। আর বাংলাদেশকে 100% হুজুর রাষ্ট্র বানাতে চাইলেও কোরআন অনুমোদন দেয় যে এখানে সীমা আক্তারও থাকবে। হ্যাঁ, আপনার স্ত্রী কেমন হবে এটা আপনি বাছাই করেন, কিন্তু আপনি সোসাইটিতে একটা মেয়ে কিভাবে এক্সিস্ট করবে সেটা সিলেক্ট করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি জানি। তাহলে কাজটা কি? যেটা আপনার ভাল লাগবে না, চোখ নামায় চলে যান। টাকার জন্য আমরা নিজের প্রাইভেসিকে বিক্রি করে দিয়েছি, নিজের পরিবারের প্রাইভেসিকে বিক্রি করে দিয়েছি। এখন যখন বেচার আর কিছু ঘরের মধ্যে নাই, তখন মানুষকে বিক্রি করি। ভাই আপনারা আমাকে বলেন, আমি কি ঠিক বললাম? আজকে যখন ডক্টর মিতু এখান দিয়ে ঢুকছিলেন, আপনারা ভিডিও করছিলেন, ওইটাতে কোনো নিউজ নাই ভাই। আমি যখন হেঁটে বের হই, আমি যখন হেঁটে ঢুকি, ওখানে কোনো নিউজ নাই। এবং ওখানে যখন একটা হেইট স্পিচ আসে, আমি সেদিন খুব মজার একটা কমেন্ট দেখলাম, একজন লিখছে এটাকে দেখলে আমার ডোরেমনের মতো লাগে। হাসি আসে আমার, কিন্তু তখন হাসি আসে নাই। এবং এই কথাগুলো আবার আপনাদের ভাল লাগে, কারণ যত এই ধরনের কথা আসবে আপনার ভিউ বাড়বে। এই জন্য আপনাদের মধ্যে যখন আমি আমার কোনো বোনকে দেখতে পাই, আমি তখন নিশ্চিন্ত হই। আমি এখানে আজকে মনে হয় 3 জন মেয়েকে দেখলাম, আমার ভাল লাগে যে অন্তত আমাদের কথা তো আপনাদের বিশ্বাস হবে না বা গায়ে লাগবে না, অন্তত আপারা আপনাদেরকে হয়তো কিছু বলতে পারবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি আপনাকে বলছি না, আপনাদেরকে বলছি। টাকার জন্য এই জায়গায় চলে যাবেন না প্লিজ। এমনকি কপিরাইটে যেন না পড়তে হয়, যেন আপনারা স্পিড বাড়ায় কমায় ভিডিওগুলোকে রিপ্রোডিউস করেন। আমার স্কার্ফের কালার বদলে দিচ্ছেন, আমার ভয়েস বদলে দিচ্ছেন। আমিটা কে? আমাকে আপনি কেন বিক্রি করবেন? আমি আপনাকে এই রাইট দেই নাই। আমি আল্লাহর কাছে গিয়ে হলেও আপনাকে এটার জন্য ধরবো। এটা মাথায় রেখে যেই কাজটা করছেন সেটা করবেন। দ্বিতীয় যেই কারণটা সামনে এসেছে সেটা হচ্ছে অ্যানিমোসিটি। মানুষের মধ্যে একটা পাশবিকতা থাকে। আমাদের কাজ হচ্ছে এটাকে রাখঢাক করে, এটাকে বুঝিয়ে শুনিয়ে মানুষ হয়ে ওঠা, তাই না? আমরা সেটা হয়ে উঠতে পারছি না। এই জায়গাটায় যাইতে হবে।
উই মাস্ট, নইলে আপনার আল্লাহ মাফ করুক আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার মাকে একদিন রাস্তায় অপমান করা হবে, মানুষ এটা ভিউ ব্যবসার জন্য ভিডিও করবে, একটা কেউ আগাবে না। আপনারা প্রমাণ দেখেন নাই? একটা লোক, তার কাঁধে একটা বাচ্চা মৃত, তার কোলে তার স্ত্রী মৃত, সম্ভবত কাঁধে স্ত্রী মৃত, কোলে আরেকটা বাচ্চা মৃত, হাতে আরেকটা বাচ্চা জীবিত, কেউ তাকে সাহায্য করতে আগায় আসছে না। দেখেন নাই? আপনি ওই জায়গায় যাইতে চান? কোনোদিন আমি ওই জায়গায় আমার দুশ্মনকেও দেখতে চাই না। এই অ্যানিমোসিটিকে আমরাই বাড়িয়ে দিচ্ছি। নাম্বার 3 রিজন ইজ রেজ বেইট। নাম শুনেছেন তাই না? 2025-এ অক্সফোর্ড ডিকশনারি তাদের এই একটা প্রত্যেক বছর তারা এটা করে, ওয়ার্ড অফ দ্য ইয়ার করে। 2025-এ এটাকে করেছে যে আরেকজনকে একটু খেপিয়ে দিয়ে নিজের ভিউ বাড়ানো। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের এমন টকশোতে যান, এমন মানুষও আছেন যারা প্রোগ্রামের শেষে বলে আপা একটু ঝগড়া করলে ভিউ বাড়ে, তখন এরা আমাদেরকে আবার ডাকবে। আল্লাহু আকবার। মানে সে আমাকে বলছে যে আপনি একটু কথায় পিছলায় যায় না, আমার সাথে অনেক একটু ঝগড়া করেন। এরপরে আমি ওই চ্যানেলকে বলে আসছি আমাকে আর এই লোকের সাথে ডাকবেন না। আমি আগে এটা ব্লক করতাম না, কিন্তু আজকাল এইভাবেও মানুষকে শুধু ভার্চুয়ালি না, রিয়েল লাইফেও এভাবে ব্লক করতে বাধ্য হচ্ছি। কারণ আমি রাস্তার বানর নাচানোর সেই ফেরিওয়ালাটা না যে আমি বানর নাচাবো আর মানুষ দেখে হাততালি দিবে। নো, আমি আমাকে ওখানে নিব না। এটা তো কারণ বললাম। সলিউশন কেমনে হবে এটা আমরা সবার কাছ থেকে শুনেছি। আমি একটু সাম আপ করি, আপনাদের ধৈর্য যেন শেষ না হয়ে যায়। নাম্বার 1 ইজ সমস্যাটাকে সমস্যা হিসেবে আইডেন্টিফাই করেন, সমস্যাটাকে দলীয়করণ করবেন না। আজকে যদি জাইমা রহমান আমার অপোজিশনে, আজকে যদি জাইমা রহমানকে নিয়ে একটা কার্টুন দেখলে আমার মনে হয় দিছে ভালোই হয়েছে, তাহলেই শেষ, আমি হেরে গেলাম। আজকে যদি বিএনপির কারোর আমার একটা ভিডিও দেখলে মনে হয় ভালো হয়েছে, খুব না পটপট করে একদম উচিত মতো দিছে, তাহলে আমি হেরে যাচ্ছি। আমরা সমস্যাকে সমস্যা হিসেবে দেখতে হবে এবং ওইটা আদার সাইড, বেড়ার এই সাইডে আমরা সবাই এই জায়গায় যতদিন না দাঁড়াতে পারবো ততদিন আমি সমাধান পাবো না। আমার যেই কর্মী আমাকে এসে বলবে যে আজকে তো দিয়েছি একটা মিম বানায় দেখেন, তো আমি এখানে গিয়ে একটা হাহা দিলাম, সে মনে করবে যে তাইলে এটা জায়েজ, অপরপক্ষকে করা এটা ঠিক, তাই না? আমি যেন তার কানের উপর 2টা দিয়ে বলতে পারি যে বন্ধ করো, ওইটাও একটা মানুষের ইজ্জত। এবং পার্সোনালি দলীয়গতভাবে কেউ অন্তত আমাকে এই জায়গায় ব্লেম করতে পারবেন না ইনশাআল্লাহ। আমি জাইমা রহমানের সাথে যখন ঘটনাগুলো ঘটেছে আমি লিখেছি, এবং এটা আজকে থেকে না, 5 অগস্ট যখন মেয়েদের পার্সোনাল কাপড়গুলো নিয়ে রাস্তায় দেখানো হচ্ছিল, মানুষ ফুর্তি করেছিল, আমি সেটার বিরুদ্ধে কথা বলেছি। আমি একটা রেজিমকে অপোজ করতে পারি, কিন্তু একটা মানুষের মানবিক সম্মান আমার কাছে সবসময় ইম্পর্টেন্ট। এটা আপনাকে মাথায় রাখতে হবে, এখানে একমত হইতেই হবে। এটা হচ্ছে সমাধানের প্রথম ধাপ। দ্বিতীয়টা হচ্ছে আইন আছে, এখানে আমরা অনেকগুলো কথা শুনেছি, আইনের বাস্তবায়ন লাগবে, এটাও আমরা শুনেছি। কিন্তু ভাই আমি বলবো, আমাদের মেয়েদেরকে বলবো যে চামড়াটা একটু মোটা করতে হবে। ডাব গাছে কেউ ঢিল দিয়ে ডাব পারতে পারে না, সাহসও করে না। কেন? কারণ ওটা টু হাই টু রিচ, ওইখানে যেতে হবে। এত পাত্তা দিয়েন না। কেউ কথা বললে আমি যখন কান্না করি তো সে তো খুশি যে সে আমাকে আঘাত করে, অনেক মজা লাগবে তার। এই জায়গাটায় তাকে যেতে দেবেন না। তার মানে কি রিয়াকশন দেখাবেন না? দেখাবেন, উল্টা 2টা বলবেন, আপনি যেই দলেরই হন। তৃতীয়ত হচ্ছে যে, এবং এটাই শেষ কথা, সেটা হচ্ছে দেখেন আজকের এই গ্যাদারিংটাকে দেখেন, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে সীমা আছে, এখানে একটু আগে সাবিকুন ছিল, 2 এক্সট্রিমের পোশাক পরা, তাই না? এটাই বাংলাদেশ। আপনার মানতে কষ্ট হইতে পারে, কিন্তু এটাই বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশকে একদম সবার জন্য প্রগতিশীল বানায় ফেলেন, তাও আমি থাকবো। আর বাংলাদেশকে 100% হুজুর রাষ্ট্র বানাতে চাইলেও কোরআন অনুমোদন দেয় যে এখানে সীমা আক্তারও থাকবে। হ্যাঁ, আপনার স্ত্রী কেমন হবে এটা আপনি বাছাই করেন, কিন্তু আপনি সোসাইটিতে একটা মেয়ে কিভাবে এক্সিস্ট করবে সেটা সিলেক্ট করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি জানি। তাহলে কাজটা কি? যেটা আপনার ভাল লাগবে না, চোখ নামায় চলে যান। রাস্তায় যেতে যেতে আপনার পকেটে 10 টাকা আর দোকানের শোকেসে 25 টাকার খাবার, আপনি কখনো আক্রমণ করেন?
ডু গেট মাই পয়েন্ট? কিন্তু তাহলে একটা মেয়ে যখন কাপড় এদিক ওদিক হবে যেটা আপনার পছন্দ হবে না, আপনার কেন মনে হবে এই মেয়েটা আপনার আক্রমণযোগ্য? আমি একটা হাদিস দিয়ে শেষ করি। সেই লোক মুমিন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই লোক মুমিন না যার মুখ এবং হাত থেকে আরেকজন নিরাপদ না। আপনি যদি ইসলামের নামে এগুলো করেন তাহলে আপনার এটা মনে রাখা উচিত, আর যদি প্রগতির নামে এটা করেন তাহলে তো আপনার নিজের কথাই যথেষ্ট আপনাকে নিজে ঠেকানোর জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।